হ্যালো স্টুডেন্টস, নিট 2022 এর এক্সাম দেখো কন্ডাক্ট হয়ে গেছে এবং এক্সামের পর সবারই যেটা মনে হয় যে এক্সাম পেপার কীরকম ছিল, টাফ লেভেল বা ডিফিকাল্টি লেভেল আগের বারের থেকে বেশি হাই হয়ে গেছে কিনা, না সেম প্যাটার্নে আছে, কীরকম কি চেঞ্জেস এসেছে বা কাট অফ কি উঠতে পারে, এগুলো এখন সব স্টুডেন্টসদের মনেই। যারা এবছরের অ্যাসপিরেন্টস ছিলেন নিটের তাদেরও যেমন কোয়ারিজ, ঠিক সেরকমই নেক্সট ইয়ার যারা এক্সাম দিতে চলেছো তাদেরও জানার ইচ্ছা, জানি যে কোশ্চেন পেপারে কিছু প্যাটার্নে চেঞ্জ এলো কিনা বা কিছু ধরন চেঞ্জ হচ্ছে কিনা, কি হলো এবারের এক্সাম। তো সেটার জন্য চলো আজকে আমি নিট 2022 বায়োলজির কোশ্চেন্স পেপার অ্যানালাইসিস তোমাদের সঙ্গে আমি ডিসকাস করে দেবো। কি টাইপের কোশ্চেন্স এসেছে বা ওটা কীরকম মডারেট এসেছে, না ইজি এসেছে, না টাফ এসেছে, সেগুলো অ্যাকর্ডিং টু মি যেরকমভাবে ধরো মনে হয়েছে, আমি কালকে কোশ্চেন পেপার নিয়ে দেখে যেটা মনে হয়েছে সেগুলো আমি আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো কোশ্চেন পেপার অ্যানালাইসিস করার সময় প্রথমেই যেটা আসে যে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস কোশ্চেন্স এসেছে এটা তোমাদের মনে হয়। যদিও আমি সব সময় এর আগেও বলেছি, এখনো আবার বলতে চাই যে যত মার্কসেরই মানে একটা চ্যাপ্টার থেকে কত মার্কসের কোশ্চেন্স আসছে সেই অনুযায়ী প্যাটার্ন ধরেই আমরা সবসময় পড়বো না। কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছি তাই সব চ্যাপ্টারের উপরে আমাদের সমান গুরুত্ব দিতে হবে, কিন্তু তবু অ্যানালাইসিস যখন আমরা করতে যাব তখন তো অবশ্যই দেখতে হবে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস এসছে। তো চলো সেটা দিয়ে আগে শুরু করি। প্রথমে দেখো আমি ক্লাস 11th টপিকগুলো লিখে নিয়েছি। ক্লাস 11th টপিকে আমরা জানি প্রথম চ্যাপ্টার আসে দ্য লিভিং ওয়ার্ল্ড। তো লিভিং ওয়ার্ল্ড থেকে কিন্তু এবছর কোনো কোশ্চেন সেরকম পাওয়া যায়নি, তো সেই জন্য ওটাকে আমি 0 লিখে রেখেছি। দেন বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন থেকে মোটামুটি দুটো কোশ্চেন্স পাওয়া গেছে, প্ল্যান্ট আর অ্যানিমেল কিংডম, মানে প্ল্যান্ট কিংডম থেকে 3টে, অ্যানিমেল কিংডম থেকে তোমরা 3টে কোশ্চেন্স পাবে। মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস থেকে 3টে কোশ্চেন্স পাবে, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস থেকে 3টে কোশ্চেন্স পাবে, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেলস থেকে 3টে ধরতে পারো। আমি অবলিক দিয়ে 4 লিখে মিক্স লিখে রেখেছি কেন, কিছু কোশ্চেন্স যেরকম দেখবে আমি ক্লাসেও যারা আমার কাছে ক্লাস করো আমি তাদেরকে বলি যে কয়েকটা কিছু কোশ্চেন্স হতে পারে কি যে সেটা দুটো কি 3টে চ্যাপ্টারের একটা কনসেপ্ট মিক্সড তোমার জানা থাকলে তুমি অ্যান্সারটা করতে পারছো, যে একটাই চ্যাপ্টারে ওই কোশ্চেনটা নাও হতে পারে। ওটাকে আমরা যেমন ধরো মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসের কোনো কোশ্চেন্স সেটা এমনভাবে রিলেটেড হতে পারে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টসের কোনো কনসেপ্ট জানলে, দুটো কনসেপ্ট জানলে আমরা করতে পারছি। তো সেরকম কোশ্চেন্স হিসাবে আমার লেগেছে যে যদি ধরি তাহলে 4টে, তা না হলে প্রপার অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস যদি বলি, সরি স্ট্রাকচারাল অর্গানাইজেশনস অফ অ্যানিমালস যদি বলি তাহলে 3টে। এই হলো। দেন চলে আসো সেল, স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ যেটা, সেটা থেকে দুটো কোশ্চেন্স এসছে। নেক্সট বায়োমলিকিউলস থেকে আমরা 4টে কোশ্চেন্স পাচ্ছি। আমি এখানটা দেখো আলাদা করে বক্স করে রেখেছি, তার কারণ হলো সেল সাইকেল, সেল ডিভিশন, বায়োমলিকিউলস এগুলো থেকে 4টে কোশ্চেন্স এর আগেও আমরা অনেক ধরো 2016 থেকে 2021 পর্যন্ত যদি দেখি প্রতি বছরই যে বায়োমলিকিউলস থেকে 4টে কোশ্চেন্স আমরা দেখি তা নয়। 4টে কোশ্চেন্স তোমরা জানো প্রায় 16 মার্কস আর কি। তো সেটা কিন্তু এবার এসেছে বায়োমলিকিউলস থেকে 4টে কোশ্চেন্স। এরপরে সেল সাইকেল, সেল ডিভিশন সেখান থেকেও দেখো 4টে মতন কোশ্চেন্স পাওয়া যাচ্ছে। এত দূর হলো। এরপর আমরা জানি প্ল্যান্ট ফিজিওলজি পার্ট দেখো চলে আসছে। প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে কি হয়েছে দেখো, ফটোসিনথেসিস থেকে মাত্র একটা কোশ্চেন্সই আমার দেখেছি, মিনারেল নিউট্রিশন থেকে 2টো, ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস থেকে দেখো 3টে। তো তার মানে এখানে প্ল্যান্ট ফিজিওলজি যদি বলি 3, 4, 5, 6টা, রেসপিরেশন থেকে 3টে, 6টা 9টা হলো, প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে 4টে, 9, 10, 11, 12, 13টা। আর মোটামুটি কোশ্চেন্স আমরা দেখো পেয়েছি প্ল্যান্ট ফিজিওলজি পার্ট থেকে। বোঝা গেল? তাহলে এই যে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা কোশ্চেন্স আমরা পেয়েছি প্ল্যান্ট ফিজিওলজি পার্ট থেকে। হিউম্যান ফিজিওলজি যদি যাই তাহলে দেখো এখানে চলে আসছে যে এখানে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন দুটো কোশ্চেন্স দেখাচ্ছে। ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাস থেকে দেখো 2টো মতন কোশ্চেন্স। তারপরে আসছে বডি ফ্লুইড সার্কুলেশন থেকে 2টো, এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড দ্যার এলিমিনেশন থেকে একটা। এভাবে তোমরা কাউন্ট করে নিতে পারো যে হিউম্যান ফিজিওলজি থেকে কত ওয়েটেজ আমরা ওই ইউনিটটার বলতে পারি। লোকোমোশন মুভমেন্টস থেকে দেখো 2টো, নিউরাল কন্ট্রোল কোঅর্ডিনেশন থেকে দেখো একটা, কেমিক্যাল কোঅর্ডিনেশন থেকে দেখো একটা। এভাবে আমরা তাহলে প্ল্যান্ট ফিজিওলজি, হিউম্যান ফিজিওলজি, আদার্স যে পার্টগুলো আছে মোটামুটি 11th ওয়েটেজ এবছরের পেপারে কত এসেছিল আমরা দেখে নিলাম। এবার যদি ক্লাস 12 পার্টটায় যাই, রিপ্রোডাকশন ইন অর্গানিজমস থেকে একটা কোশ্চেন্স পাওয়া গেছে,
সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস থেকে 3টে, হিউম্যান রিপ্রোডাকশন থেকে 3টে কোশ্চেন্স পাওয়া গেছে, দেন রিপ্রোডাক্টিভ হেলথের যে চ্যাপ্টারটা 2টো। তো আমরা ফার্স্ট যে ইউনিটটা সেখান থেকে 3, 4, 5, 6, 3, 3, 6, 7, 8, 9টা কোশ্চেন্স আমরা ক্লাস 12-এর ফার্স্ট ইউনিট থেকে পেয়েছি এবছরের জন্য। দেন দেখো প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স, অবশ্যই আমরা জানি এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমরা সবসময় বলা থাকে যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে থাকবে বা ওয়েটেড চ্যাপ্টার। দেখো থাকবে 7টা কোশ্চেন্স, তার মানে 28 মার্কস চলে এসেছে এখান থেকে। আর মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্সের যে চ্যাপ্টারটা সেখান থেকে 6টা কোশ্চেন্স, মানে 24 মার্কস। বোঝাই যাচ্ছে যে এখানেই আমাদের কতটা মার্কস চলে এসেছে, সেটা প্রতি বছরই আমাদের বলা হয়। দেন দেখো ইভলিউশন থেকে এসেছে 2টো কোশ্চেন্স, মানে এখানে হচ্ছে গিয়ে 8 মার্কস। তো এখানে আমরা বুঝতে পারছি মোটামুটি অনেকটা মার্কস কিন্তু চলে এসেছে। হলো হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ থেকে দেখো 2টো কোশ্চেন্স এসছে, স্ট্র্যাটেজিস থেকে একটা কোশ্চেন্স, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার থেকে একটা কোশ্চেন্স। নেক্সট বাকি থেকে গেল যে চ্যাপ্টারসগুলো, সেখান থেকে দেখো বলছে যে বায়োটেকনোলজি যে চ্যাপ্টার 2টো, দেখো আমরা বায়োটেকের চ্যাপ্টার পড়ি, প্রিন্সিপালসের একটা চ্যাপ্টার পড়ি, একটা হলো বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশনের চ্যাপ্টার পড়ি। তো প্রথম যে পোর্শনটা দেখে 5টা মতন কোশ্চেন, সেকেন্ডটা থেকে 3টে, তার মানে 2টো মিলিয়ে 8টা কোশ্চেন্স। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত দেখলাম, লাস্ট পোর্শনটা পর্যন্ত বলে নি, দিয়ে আমি টোটাল কিছু একটা কথা তোমাদের বলছি। অর্গানিজমস অ্যান্ড পপুলেশন থেকে দেখো 4টে, ইকোসিস্টেম থেকে দেখো 3টে, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন থেকে দেখো 2টো মতন, আর এনভায়রনমেন্টাল ইস্যুস থেকে 3টে। এবার এটা কোথাও কোনো কোশ্চেন্স তোমার মনে হতে পারে বা কোথাও দেখতে পারো যে না এটা 3টে ছিল, এটা 2টো ছিল, তো এটা অ্যাভারেজ কাউন্টিংয়ে একটা চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিসে মোটামুটি কটা করে কোশ্চেন্স এসছে সেটা দেখলাম, এবং সেটা পুরোটাই দেখে তোমরা নিজেরাও বুঝতে পারলে যে জেনেটিক্সের পোর্শন থেকেই ম্যাক্সিমাম ওয়েটেজ, যেরকম প্রতি বছর আমরা স্টুডেন্টসদেরকে বলে থাকি বা তোমরাও প্রিভিয়াস ইয়ার স্টাডি করলে দেখতেই পাও, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স আর মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স খুব ইম্পর্টেন্ট থাকে। এবছরও কিন্তু এনটিএ কোশ্চেন্স পেপারে সেটাই ফলো হয়েছে। বায়োমলিকিউলস আর সেল সাইকেল সেল ডিভিশন থেকে কিন্তু কোশ্চেন্স নাম্বার বরং একটু বেশি, একটা আধটা বেশি পাওয়া গেছে। আর যেটা হয়েছে আমরা দেখলাম একদম ফার্স্ট 11 চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন্স নেই, আর প্ল্যান্ট ফিজিওলজির পোর্শন থেকে কোশ্চেন্সের নাম্বার একটু কমে এসেছে। বায়োটেকনোলজি যেমন আগে খুব একটাও বায়োটেকনোলজি এতটা ওয়েটেজ ক্যারি করতো না, কিন্তু লাস্ট 2 বছর আমরা দেখছি যে এনটিএ কিন্তু বায়োটেকনোলজিকেও ফোকাস করছে। তো তার মানে আমাদের এই এবছরের কোশ্চেন প্যাটার্ন থেকে কি উঠে এলো, বা লাস্ট 2টো বছরেরও যদি আমরা কোশ্চেন পেপার ফলো করি, তাহলে যেটা দেখছিলাম যে জেনেটিক্সের পার্ট, বায়োটেকনোলজি, বায়োমলিকিউলস, সেল সাইকেল সেল ডিভিশন, এগুলো কিন্তু বেশি ওয়েটেজ ক্যারি করছে, এরকম কয়েকটা ইউনিট বা চ্যাপ্টারস তোমরা বলতে পারো। ক্লিয়ার হলো? তো তাহলে এই বিষয়টা বোঝার পর যে এই ওয়েটেজগুলোই, মানে এই চ্যাপ্টারসগুলোই লাস্ট 2টো বছরও বেশি আসছিল, এবারও তাই আসছে, তো সেটা দেখে যদি আমরা বিচার করি তাহলে এটা বলা যেতে পারে যে চ্যাপ্টারস কোনটায় কোশ্চেন্স বেশি দেওয়া হবে, কোন চ্যাপ্টারে কোশ্চেন্স কম দেওয়া হবে, ওয়েটেজকে কমিয়ে দেওয়া হবে, সেই ট্রেন্ডটা কিন্তু পুরনো 2-4 বছর যে কোশ্চেন্স আমরা দেখছি সেখানে যেটা ফলো হয়েছে 2022-এও সেটাই ফলো হয়েছে, সেই বিষয়ে চেঞ্জ হয়নি। কিন্তু তবু আমি আবার তোমাদের বলবো যে যারা 2023-এর ক্যান্ডিডেট, তারা যে চ্যাপ্টারসগুলো ম্যাক্সিমাম ওয়েটেজ ক্যারি করছে সেগুলোতে তো খুব ভালো করে ফোকাস করবেই, কিন্তু বাকি চ্যাপ্টারসগুলোকেও কিন্তু বাবা খুব ভালো করে পড়তে হবে। শুধু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারস পড়ে গেলে কিন্তু ক্র্যাক করা যাবে না। ক্লিয়ার হলো? এটা বোঝা গেল। তাহলে দেন চলে আসো, তোমরা অনেকে বলছো কোশ্চেন্সটা টাফ না মডারেট না ইজি না কি ছিল, তো সেক্ষেত্রে বলার জন্য আমি কয়েকটা বিষয় দেখো তোমাদেরকে বলি। সেটা হলো যে এই পোর্শনটা, এখানে দেখো প্যাটার্ন যদি বলো অ্যাসারশন রিজন বেসড কোশ্চেন্স আমরা নিটের প্রিভিয়াস পেপারেও পাই, ঠিক। আর কি না, ম্যাচ দ্য ফলোইং কলম 1 কলম 2 করে কোশ্চেন্স আমরা দেখি। এনটিএ প্রেফার করে এরকম কোশ্চেন্স বেশ কিছু মানে অনেকগুলো করে কোশ্চেন্স একটা ইয়ারের পেপারে আমরা পাই, তো সেটা হিসাবেই বেশি আমরা পাই ম্যাচ দ্য ফলোইং। এবারও তোমরা যদি কোশ্চেন পেপারটা দেখো যে 6টা মতন ম্যাচ দ্য ফলোইং ছিল। অ্যাসারশন রিজনের কোশ্চেন্স দেখো 4টে ছিল, যেটা লাস্ট ইয়ারগুলোতে 1-2 ইয়ারে আমরা পাইনি সেরকম, এবছর 4টে ছিল। তবু নিটে অ্যাসারশন রিজনের কোশ্চেন্স এর আগে আমরা পেয়েছি। ক্লিয়ার? কিন্তু এবছর যেটা নতুন এসেছে সেইটা হচ্ছে কি না এই স্টেটমেন্ট বেসড কোশ্চেন্স, যেটা আমরা নিটে আগে
এভাবে দেখিনি, এবং বহু সংখ্যক স্টেটমেন্ট বেসড কোশ্চেন্স এসেছে। এই স্টেটমেন্ট বেসড কোশ্চেন্সগুলোরও যদি আমরা দুটো ক্যাটাগরি দেখেছি, কিরকম না, একটা ক্যাটাগরি দেখেছি যেখানে স্টেটমেন্ট বেসড কোশ্চেন্সে দুটো করে স্টেটমেন্ট দেওয়া ছিল, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2। এবার অপশানসে ছিল স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, অনলি স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট, 1 and 2 both are correct, বা 1 and 2 both are incorrect, বা কোনটা ছিল 1 is correct 2 is incorrect, এভাবে। সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, স্টেটমেন্টগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই বেশ বড় বড় স্টেটমেন্ট ছিল, যেটাকে ভালো করে পড়তে হচ্ছে। প্লাস বলা যেতে পারে যে দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল না, দুটোই ভুল না দুটোই ঠিক, সেটা বলার জন্য দুটো স্টেটমেন্টের ক্লিয়ার কাট কনসেপ্ট আমাকে এক্সাম হলে বসে বার করতে হবে, দেন আমি অ্যান্সারটা করতে পারবো। আর কিছু কোশ্চেন্স ছিল যেখানে দুটোর বেশি 4, 5, 6টা স্টেটমেন্ট ছিল, এবার সেগুলোর উপরে মানে বিভিন্ন অপশানস 1 and 2 কারেক্ট, 2, 3, 4 কারেক্ট, 3 and 4 ইনকারেক্ট, অনলি 1 কারেক্ট, এভাবে তোমরা দেখেছো বিভিন্ন অপশানস ছিল। তার ক্ষেত্রেও তাই অপশানসগুলোর স্টেটমেন্টগুলো বেশ বড় বড় ছিল, এবং স্টেটমেন্টগুলোকে ভালো করে বুঝে না নিলে কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট সেগুলো বলা কিন্তু একটু চাপের ব্যাপার, এটা একটা বিষয়। দেন যদি বলি এক্সপেরিমেন্টাল কিছু কোশ্চেন্স, মানে সেখানে তোমাকে বলে দেওয়া হচ্ছিল, একটা দুটো কোশ্চেন্স এরকমও দেখেছি পাওয়া যাচ্ছে যে নিকোলাই ব্যাকটেরিয়ার কিছু এক্সপেরিমেন্ট প্লাজমিড রিলেটেড, মানে সেখানে তোমাকে একটা কিছু ছোট এক্সপেরিমেন্টের মতন কিছু বলেছে, সেটা পড়ে কি আউটকাম হতে পারে তোমাকে অ্যান্সার জানতে চেয়েছে। তো সেই জিনিসগুলো কোশ্চেন্সটা একটু লেন্দি, স্টুডেন্টকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে, দেন অ্যান্সার করতে হবে। তো সেটার দিক থেকে যদি বলা যায় যে কোশ্চেন পেপার টাফ না ইজি, না এনসিইআরটি থেকে এসছে না আসেনি, সেখানে বলা যায় কোনো একজন স্টুডেন্ট যদি পুরোপুরি প্রপারলি থরলি খুব বুঝে এনসিইআরটিকে পড়ে, তাহলে তার এনসিইআরটির বাইরের আর কিছু দরকার নেই, তার যেটুকু নলেজ দরকার এই পেপারটা সলভ করার জন্য সেটা সে এনসিইআরটি থেকেই পেয়েছে, এনসিইআরটি পড়লেই এনাফ তার জন্য। কিন্তু অবশ্যই পেপারটা লেন্দি, আমরা যেটা স্টুডেন্টসকে বলে থাকি বা স্টুডেন্টসরা যেভাবে রেডি হয়, লাস্ট আমরা যে 2021-এর কোশ্চেন্স দেখেছি, 2020-র কোশ্চেন্স দেখেছি, 30 to 40 মিনিটসের ম্যাক্সিমাম টাইম লাগছিল স্টুডেন্টদের সলভ করতে, এরকমই কোশ্চেন্স ছিল বায়োলজি, যে ম্যাক্সিমাম 30 to 40 মিনিটস, তার মধ্যে এনাফ। যারা পারছে না তার মানে তারা প্র্যাকটিস করেনি, কিন্তু খুব ভালো প্র্যাকটিস করা স্টুডেন্টসরা কিন্তু 30 মিনিটস কি 35 মিনিটস 40 মিনিটসের মধ্যে বায়ো পেপার সলভ করে ফেলেছিল। কিন্তু এক্ষেত্রে এবছর যে পেপার এসেছে এটা কিন্তু 30 মিনিটসে 40 মিনিটসে সলভ করা সম্ভব নয়, বহু লেন্দি কোশ্চেন্স, এবং সেটাকে পড়তে হবে, বুঝতে হবে। স্টেটমেন্ট বেসড কোশ্চেন্স যেখানেই চলে আসছে তো সেখানে টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে। তো সেই জন্য টাফ বা ইজি বলতে গেলে বলতে পারো কোশ্চেন্সের টার্মিনোলজিস, কনসেপ্ট সবই এনসিইআরটি থেকে, কিন্তু সেটাকে হ্যান্ডেল করা এমনভাবে প্যাটার্নটাকে চেঞ্জ করা হয়েছে, স্টেটমেন্ট বেসড কোশ্চেন্স, অ্যাসারশন রিজন বেসড কোশ্চেন্স, সেগুলোকে বুঝে সেই টাইমের মধ্যে অ্যান্সার করাটা কিন্তু একটু ডিফিকাল্ট, এবং বায়োলজি কোশ্চেন্সকে ডিফিকাল্ট করা হয় এভাবে যাতে একটু লেন্দি করে দেওয়া যায়, আর সেটাই এবার দেখো করা হয়েছে। বায়োলজি কোশ্চেন্সটা বেশ কিছুটা লেন্দি হয়েছে অন্যান্য বারের তুলনায়, তো তাই জন্য সলভ করা একটা বাচ্চাদের কাছে প্যানিক হয়ে গেছে। কেন না স্টুডেন্টরা সবাই জানে যে আমি বায়ো দিয়ে শুরু করব এবং বায়োটা উইদিন 40 মিনিটস কমপ্লিট করে দেন আমি কেমিস্ট্রি বায়ো ফিজিক্সে মুভ করব, কিন্তু বাচ্চারা দেখেছে বায়োলজি স্টার্ট করেছে, দেন যখন দেখছে যে না এত সময় আমার চলে যাচ্ছে, এত বড় বড় কোশ্চেন্স আমি সলভ করে উঠতে পারছি না, আমার 40 মিনিটস কেন 1 আওয়ার অ্যান্ড 1 আওয়ার 40 মানে 15 মিনিটস পর্যন্ত লেগেছে বাচ্চাদের কমপ্লিট করতে, তো তখন সে টেনশনে চলে এসেছে যে ফিজিক্স আর কেমিস্ট্রিতে আমি টাইম দেবো কি করে। কিন্তু এবছর টিচার্স বলছেন এবং স্টুডেন্টসরাও বলছে যে ফিজিক্স কোশ্চেন্স কিন্তু অন্যান্য বারের তুলনায় অনেক ইজি এসেছে, কিন্তু বাচ্চারা আগে বায়োলজি শুরু করেছে এবং সেখানে অনেকটা টাইম চলে গেছে, অনেক স্টুডেন্ট হয়েছে জানা জিনিস ফিজিক্স করে আসতে পারেনি, কেন টাইমটা ওর কাছে বেরিয়ে গেছে। তো সেই জন্য ওই সবসময় আগেই বায়ো করব, আগেই ফিজিক্স করব, আগেই কেমিস্ট্রি করব, এভাবে কিছু করে না গিয়ে ভেবে যাওয়া করা অবশ্যই, কিন্তু পরীক্ষার হলে কি বলতো সেই জয়ী হবে বা সেই জায়গায় যাবে যে সেই সময় তার তৎক্ষণাৎ কি করা উচিত সে সবচেয়ে ভালো বুঝতে পারবে। কোনো স্টুডেন্ট যদি গিয়ে দেখে যে এরকম লেন্দি টাইপের কোশ্চেন্স বায়োতে এসে গেছে আর অ্যাট এ গ্ল্যান্স দেখছে ফিজিক্স কোশ্চেন্সটা তো বেশ সোজা লাগছে,
সেটা দিয়ে শুরু করেছে, ফিজিক্সটাকে রেডি করে কভার করে বেরিয়ে এসে দেন সময় দিয়েছে বায়োলজি। তার হয়তো অন্য কিছু নয়, হয়তো তারও টাইম বায়োলজির জন্য মানে যে টাইমটা লেগেছে সেটাতে কভার করতে না পারতে পারে, কিন্তু টেনশন ব্যাপারটা একটু কম, কাম কুল থাকতে পেরেছে। যদি আগেই বায়োলজি করেছে তো দেন একটা চাপ সব বাচ্চাদের কাছে এসে গেছে যে আমি যে টাইমটায় প্র্যাকটিস করে এসেছি বাড়িতে মক টেস্ট পেপার দিয়ে, বা ধরে রেখেছিলাম এই টাইমে বায়ো কমপ্লিট করব, মানে তার যে শিডিউলটা বানানো ছিল 3 ঘন্টা 20 মিনিটের, সেই শিডিউলটা থেকে যখন দেখছে বায়োতে টাইম বেশি কনজিউম করছে, দেন ফিজিক্স কেমিস্ট্রি করার সময় কোথাও না কোথাও ল্যাক অফ কনফিডেন্স হয়ে যাচ্ছে, একটা চাপ চলে আসছে যে আমি শেষ করব কি করে। তো সেই হিসাবে বলতে গেলে আগের বারের তুলনায় আমার মনে হয়েছে বায়ো পোর্শনটা একটু টাফ, ফিজিক্স পোর্শনটা টিচার্স বলছেন ইজি ছিল অনেক, এবং কেমিস্ট্রি পোর্শনটা বেশ কিছু কোশ্চেন্স ট্রিকি ছিল। তো এই মোটামুটি আমার রিভিউ বলতে পারো। বায়ো কোশ্চেন্সে সব কিছু ছিল এনসিইআরটি থেকে। কোশ্চেন প্যাটার্নের যে ওয়েটেজ চ্যাপ্টার ওয়াইজ সেটাও প্রিভিয়াস পেপারসের মতনই ছিল, কিন্তু যেহেতু লেন্দি হয়েছে তাই বাচ্চাদের ক্ষেত্রে বা যে কোনো মানে আমিও যদি কোনো একটা পেপার যেটা আগের বারের ছিল সেটাকে যদি 20 মিনিট 25 মিনিটে শেষ করি, তো অবভিয়াসলি এই পেপারটা শেষ করতে আমার আরও সময় লাগবে। কেন, সবাইকেই পড়ে দেখতে হবে কি আছে, অত বড় বড় স্টেটমেন্ট, ঠিক না? তো সেই একটা জায়গা থেকে বলা যেতে পারে যে এই পোর্শনটা একটু টাফ ছিল। তো অল দ্য বেস্ট, দেখো সবার রেজাল্ট কি হয়। এবং যদি তোমরা এবার সবাই হয়তো এই ভিডিওটা দেখে মেসেজ করবে ম্যাম কাট অফ কত হতে পারে, কাট অফের বিষয় দেখো সবসময় মানে কাট অফ এমন একটা জিনিস, ওটা ধীরে ধীরে বাড়তেই থাকে, কিন্তু আমার মনে হচ্ছে যে মানে কোশ্চেন পেপারটা হয়তো বা ওভারঅল দেখতে গেলে 2021-এর থেকে 2022-এ একটু হলেও টাফ আমার নিজের মনে হচ্ছে। বায়োলজিটা যদি আমি শুধু কনসিডার করি তো বায়োলজির ক্ষেত্রে একটু তো টাফ আছেই 2021-এর তুলনায়, কিন্তু সেক্ষেত্রে কাট অফ বাড়বে কি কমবে এক্ষুনি আমার পক্ষে শিওর বলা সম্ভব নয়, সেটা দেখা যাক। আরও কিছু স্টুডেন্টস তারা কত মার্কস পাচ্ছে, অ্যান্সার কি কীরকম আসছে, তার থেকে স্টুডেন্টদের কীরকম মার্কস উঠছে, সেগুলো দেখতে দেখতে ধীরে ধীরে বোঝা যাবে। তো সবাইকে অল দ্য বেস্ট। যারা 2023-এর স্টুডেন্টস আছো তারা এটা মাথায় ঠিক করে নাও এবার যে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার্সের উপর ভরসা করব তখন কেন না, আমি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা দেখার জন্য। এমসিকিউ মুখস্থ করে যাব না, এইবারের কোশ্চেন পেপার সেটার মানে তুমি বলতে পারো একটা নিদর্শন। 2022-এর নিটের এক্সাম পেপারটাও কোশ্চেন পেপার এবং 2022-এর জেনপাসেরও কোশ্চেন পেপার আমি প্রিভিয়াস ইয়ার্সকে থরলি মুখস্থ করে গিয়ে বা শুধু কিছু এমসিকিউ বুক কিনে নিয়ে সেটাকে মুখস্থ করে গিয়ে আমি কখনো এক্সাম ক্র্যাক করতে পারবো না। তার একটা আদর্শ উদাহরণ তুমি বলতে পারো 2022-এর নিটের কোশ্চেন্স পেপার এবং 2022-এর জেনপাসের কোশ্চেন্স পেপার। কিন্তু ধীরে ধীরে প্যাটার্ন এবং কোশ্চেন্স বানানো কি করে টাফ করবে তুমি বলো। জেনপাস নিটে বলাই হচ্ছে যে হ্যাঁ আমরা এনসিইআরটি বেসডই কোশ্চেন্স করব, তাহলে কোশ্চেন্স তো ভাই এনসিইআরটির কনসেপ্ট থেকেই করবে, এনসিইআরটির লাইন থেকেই করবে, তাহলে টাফ করবে কি করে? ওই এনসিইআরটি বুক তো প্রতি বছর বাচ্চারা পড়ছে, তাহলে ওরাই বা কম্পিটিশনটাকে মেনটেন করবে কি করে? তাই অবশ্যই কিন্তু কোশ্চেন্সকে বিভিন্নভাবে খেলাতে হবে, কোশ্চেন্সকে বিভিন্ন টাইপের বানাতে হবে এবং সেই কোশ্চেন্সটা এমন হবে যেটা তোমরা প্রথমবার সে বছরের স্টুডেন্টরা ওই 3 ঘন্টার মধ্যে তোমরা সলভ করবে। তোমরা প্রথম দেখেছো, তোমাদের মাথা থেকে বার করে অ্যান্সার করে আসতে হবে। সব কিছু জানা জিনিস মুখস্থ করা জিনিস টিক টিক করে এলে হবে না, সব চেনা কোশ্চেন্স আসবে না, তোমার কনসেপ্টটা চেনা, কোশ্চেনটা চেনা আসবে না। এটাকে মনে খুব ভালো করে সবাই ঢুকিয়ে নাও, সেটা জেনপাস হোক, সেটা নিট হোক, জিএনএম হোক, কোশ্চেন্স চেনা আসবে না, কনসেপ্ট চেনা আসবে। কনসেপ্ট মাথায় রাখতে হবে, তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ সব চ্যাপ্টারকে ডিটেলসে পড়তে হবে। তুমি টিচারের কাছে বুঝবে একবার দুবার তিনবার, তোমাকে বারবার ওই চ্যাপ্টার পড়ে আসতে হবে যতদিন না এক্সাম হচ্ছে। দেন তুমি এক্সাম হলে টাইম ম্যানেজ করে কোশ্চেন্সকে যেভাবেই ঘোরাক না কেন ওটার অ্যান্সার তুমি খুঁজে পাবে। তো যারা নেক্সট ইয়ার এক্সাম দিতে চলেছো তারা প্লিজ এই ব্যাপারগুলো একটু মাথায় রাখো, সেইভাবে প্রিপারেশন নাও। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।